আমি মোহাম্মদ হাসিবুল হাসান। আজকে তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর রসায়ন নিয়ে। আজকে আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ পদার্থের অবস্থা। সো পদার্থ কিন্তু বিভিন্ন অবস্থায় থাকতে পারে। সেই অবস্থাগুলো কি কি এবং সেই অবস্থাগুলো কিভাবে পরিবর্তিত হয় সেগুলো নিয়ে আমরা এই অধ্যায়ে বিস্তারিতভাবে জানব। তোমরা যদি খেয়াল করে থাকো, আমরা কিন্তু এখানে একটি ছবি দেখতে পাচ্ছি, যে একটি গ্লাস, সেখানে পানি রয়েছে, বরফ রয়েছে। সো বলো তো, এখানে পদার্থের কি কি অবস্থা পরিলক্ষিত হচ্ছে? হ্যাঁ, তোমরা হয়তো সহজেই বুঝে গিয়েছো। যেমন আমরা এখানে বরফ ও পানি দেখতে পাচ্ছি। এক্ষেত্রে বরফ হচ্ছে কঠিন পদার্থ এবং পানি হচ্ছে তরল পদার্থ। কিন্তু এখানে আমরা বরফকে কেন কঠিন পদার্থ বলছি বা পানিকে কেন তরল পদার্থ বলছি? আসলে কখন একটি পদার্থকে কঠিন পদার্থ বলা হয় বা তরল পদার্থের বৈশিষ্ট্যগুলোই বা কি কি, সেই এই বিষয়গুলো সম্পর্কে চলো আমরা জেনে নিই। আমরা প্রথমেই আমরা এখানে যদি তিনটি চিত্র দেখি, অর্থাৎ আমরা বরফের চিত্র দেখতে পাচ্ছি, পানি দেখতে পাচ্ছি এবং গ্যাসের দেখতে পাচ্ছি। তো এই চিত্রগুলোর সাথে আমরা এই বৈশিষ্ট্যগুলো মিলিয়ে মিলে পড়বো। যেমন কঠিন পদার্থের যে একটি বৈশিষ্ট্য, অর্থাৎ কঠিন পদার্থের আকার কিরকম? নির্দিষ্ট, কারণ আমরা বরফগুলো দেখতে পাচ্ছি যে একটি নির্দিষ্ট শেপে রয়েছে। তারপর যদি দেখি যে তরলের আকার কিন্তু নির্দিষ্ট নয়, এটিকে আমরা যে পাত্রে রাখি সে পাত্রেরই আকার ধারণ করে থাকে। এবং গ্যাসও কিন্তু আসলে আকার নির্দিষ্ট নয়, এটিকে যে সিলিন্ডারে রাখা হয় দেখা যায় যে সমগ্র সিলিন্ডার জুড়েই সেই গ্যাসটি অবস্থান করে। তারপর যদি আয়তনে আসি, আয়তনও কিন্তু একই রকম, যে কঠিন পদার্থের আয়তন নির্দিষ্ট এবং তরল পদার্থেরও কিন্তু আয়তন নির্দিষ্ট, কারণ যে পাত্রে থাকে আমরা সহজেই সেই পাত্রের আয়তন বের করতে পারি। কিন্তু গ্যাসের আয়তন কেন নির্দিষ্ট নয়? কারণ গ্যাসের অণুসমূহ আসলে দেখা যায় যে ছোটাছুটি করতে থাকে এবং এদের মাঝখানে অনেক ফাঁকা স্থান রয়েছে। এবং গ্যাসের যে আয়তন, সেই আয়তনটি পাত্রের আয়তনের তুলনায় খুবই নগণ্য। অর্থাৎ ওই গ্যাসগুলোকে যদি আমরা যদি চাপ প্রয়োগ করি তখন দেখা যাবে যে পাত্রের খুবই একটি অল্প জায়গা দখল করে আছে। So, তাই আমরা বলতে পারি যে গ্যাসের আয়তন আসলে নির্দিষ্ট নয়। এরপর আমরা যদি কণার গতি যদি দেখি, যেমন কঠিন পদার্থের কণাগুলো সুনির্দিষ্ট অবস্থানে থাকে এবং দেখা যায় যে ওই জায়গায় আসলে দেখা যায় যে কিছুটা কম্পনরত থাকে। তরল পদার্থের ক্ষেত্রে কি হয়? তরল পদার্থের ক্ষেত্রে কণাগুলো ঘনিষ্ঠভাবে থাকে, কিন্তু দেখা যায় যে কিছুটা মুভেবল, অর্থাৎ দেখা যায় যে কিছুটা স্থানান্তরিত হতে পারে। এবং গ্যাসের ক্ষেত্রে এরা তো প্রচন্ড ভাবে ছুটাছুটি করতে পারে, অর্থাৎ এরা মুক্তভাবে চলতে পারে। সো এদের এই বৈশিষ্ট্যগুলো কেন দেখা যাচ্ছে? এর অন্যতম কারণ হচ্ছে আন্ত আণবিক দূরত্ব বা আন্ত আণবিক আকর্ষণ। কঠিন পদার্থের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আন্ত আণবিক দূরত্ব খুবই কম, অর্থাৎ পদার্থ অণুসমূহ দেখা যাচ্ছে খুবই কাছাকাছি অবস্থান করে। এই কাছাকাছি অবস্থান করার কারণ হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল খুব বেশি হয়, তাই আন্তঃআণবিক দূরত্ব খুবই কম হয়, কণাগুলো খুবই কাছাকাছি অবস্থান করে, তাই আমরা এটিকে বলছি যে কঠিন পদার্থ। এবং তরল পদার্থের ক্ষেত্রে এই দূরত্বটা মাঝামাঝি হয়, এবং গ্যাসের ক্ষেত্রে তো আমরা সবাই জানি যে এই দূরত্বটি খুবই বেশি হয় এবং এরা খুবই দূরে অবস্থান করে, এই জন্য ভাবে চলাচল করতে পারে। সো এই জন্য দেখা যাচ্ছে যে গ্যাসের ক্ষেত্রে আন্তঃআণবিক দূরত্ব খুবই বেশি হচ্ছে, আন্তঃআণবিক আকর্ষণ বলের মান খুবই কম হচ্ছে। তখন এই বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা সেটাকে গ্যাস বলছি। কঠিন পদার্থকে যদি আমরা এখন যদি চাপ প্রয়োগ করি তখন দেখা যাবে খুব বেশি আসলে মানে তেমন পরিবর্তন হবে না, অর্থাৎ সংকুচিত হবে না। তরলকে যদি আমরা চাপ প্রয়োগ করি খুবই সামান্য ভাবে কিন্তু সংকুচিত হবে, এবং গ্যাসকে কিন্তু চাপ প্রয়োগ করলে সহজেই সংকুচিত করে ফেলা যায়। যেমন আমরা যদি দেখি, যেমন আমার হাতে একটি বেলুন রয়েছে, ওই বেলুনটিকে যদি আমি যদি গ্যাসে ফুলানো বেলুনটিকে যদি হাতে চাপ প্রয়োগ করি তখন দেখা যাচ্ছে সহজেই সেটিকে আসলে সংকুচিত করে ফেলা যাচ্ছে। কিন্তু আমার হাতের যে একটি কাচের গ্লাস, সেটিকে কিন্তু আসলে সংকুচিত করা যাচ্ছে না। কঠিন পদার্থ কিন্তু সহজে প্রবাহিত হয় না, যেমন তরল পদার্থ যেমন সহজে প্রবাহিত হয়, এবং গ্যাস কিন্তু আরো খুবই দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে। সো এই ক্ষেত্রে কঠিন পদার্থ কোনগুলো? যেমন পাথর, কাঠ, কঠিন পদার্থ এগুলো আমরা দেখে থাকি। তরল পদার্থ যেমন পানি, তেল, তারপর গ্যাস আমাদের বায়ু রয়েছে, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এরকম অসংখ্য গ্যাস রয়েছে।
এর মাধ্যমে কিন্তু আমাদের পরিবেশ গঠিত হচ্ছে। So, অর্থাৎ তোমরা হয়তো এতক্ষণে বুঝে গিয়েছো যে কখন আমরা একটি বস্তুকে কঠিন, তরল এবং গ্যাস বলে থাকি এবং এদের বৈশিষ্ট্যগুলো কি রকম হয়। দেখো তো, এখন তোমরা কি দেখতে পাচ্ছ? এখন তোমরা দেখতে পাচ্ছ যে তিনটি মোম দেখতে পাচ্ছ। তো বলো তো, এই মোমগুলোতে পদার্থের কোন অবস্থা পরিলক্ষিত হচ্ছে? তোমরা ভিডিওটি একটু পজ করো এবং চিন্তা করো। তোমরা যদি চিন্তা করে থাকো, তোমরা এখানে সহজেই দেখবে যে মোম যখন জ্বালানোর আগে কিরকম থাকে। মোমের অগ্রভাগে একটি ফিতা থাকে এবং মোম কিন্তু কঠিন থাকে। সো মোমের একটি অবস্থা আমরা পাচ্ছি যে কঠিন। তারপর আমরা যখন মোমটি যখন জ্বালাচ্ছি, তখন কি হচ্ছে, মোমের ওই অগ্রভাগে কিন্তু আমরা যদি খেয়াল করি এখানে কি হচ্ছে, আগুন জ্বলছে, এর ফলে কিন্তু তাপ উৎপন্ন হচ্ছে। এই তাপের ফলে মোমগুলো দেখা যাচ্ছে যে গলে যাচ্ছে এবং গলে দেখা যাচ্ছে মোমের গা বেয়ে নিচে পড়ছে। তো তখন কিন্তু আমরা তরল অবস্থাও দেখতে পাচ্ছি, অর্থাৎ মোমের আরেকটি অবস্থা পাচ্ছি তরল, এবং ওই তরল অবস্থাটি দেখা যাচ্ছে যে পরবর্তীতে আবার বায়ুর সংস্পর্শে এসে ঠান্ডা হয়ে তখন আবার কঠিন হয়ে যাচ্ছে। সো এখন পর্যন্ত আমরা মোমের দুটি অবস্থা পেলাম, অর্থাৎ তরল এবং কঠিন। সো তোমরা যদি আরেকটু ভালোভাবে যদি খেয়াল করো, যেমন এই মোমের যে অগ্রভাগে যে ফিতাটি রয়েছে, এখন এখানে যে আগুন জ্বলছে, এর এর পাশ দিয়ে কিন্তু আসলে কিন্তু মোম কিছুটা বাষ্প হয়ে উড়ে যাচ্ছে। মোম দেখা যায় যে এর একটি অংশ মোমের ওই আগুনের পাশ দিয়ে, অর্থাৎ অগ্রভাগ দিয়ে দেখা যাচ্ছে যে মোম বাষ্পীভূত হচ্ছে। তো আমরা এখানে বলতে পারি যে পদার্থের যে তিনটি অবস্থা পরিলক্ষিত হচ্ছে তার মধ্যে কঠিন, তরল অর্থাৎ বায়বীয়, অর্থাৎ মোমের প্রজ্বলনে কঠিন, তরল ও বায়বীয় এই তিনটি অবস্থাই পরিলক্ষিত হচ্ছে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এখন আমরা যদি বরফকে উত্তপ্ত করি তখন কি ঘটবে? বরফের তাপমাত্রা কিরকম হয়? আমরা ধরে নিই যে এখানে যে বরফটি আছে সেটি আসলে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রয়েছে। সো আর এইখানে আমরা কি করব, একটি পাত্রে নিয়ে এই আগুনে বরফটিকে উত্তপ্ত করব, তখন কি হবে? আমরা জানি যে বরফের গলনাঙ্ক কত হতে হয়। বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং গলফের স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। সো অর্থাৎ বরফটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলা শুরু করে এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে পরিণত হওয়া শুরু করে। এই বরফটিকে আমরা যখন পাত্রে নিয়ে যখন এটিকে যখন উত্তপ্ত করব, তখন কি হবে, -5 ডিগ্রি সেলসিয়াস থেকে এই বরফটা কি করবে, এই তাপ শোষণ করে করে কি করবে, 0 ডিগ্রি সেলসিয়াসে পরিণত হবে। তারপর অর্থাৎ তাপমাত্রা -5 থেকে 0 ডিগ্রি সেলসিয়াস হলো। এরপর আমি যতই তাপ দিই না কেন, দেখা যাবে সময়ের সাথে সাথে তখন আর তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না, তখন তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসই থাকছে কিছুটা সময়। এটা কেন হচ্ছে? তখন এই বিষয়টি ঘটে কারণ বরফ গলনের জন্য যে সুপ্ত তাপ প্রয়োজন সেই তাপটি তখন সেটি শোষণ করে। তখন বরফ গলতে থাকে, বরফ গলতে গলতে যখন 0 ডিগ্রি সেলসিয়াস সম্পূর্ণ গলন সম্পূর্ণ হয়, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াসে পানিতে পরিণত হয়, তখন আবার দেখা যাচ্ছে যে আরো তাপ শোষণ করে, তখন দেখা যাচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা বাড়তে 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 দেখা যাচ্ছে যে একসময় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যাচ্ছে। যখন ওই তাপমাত্রা যখন আবার 100 ডিগ্রি সেলসিয়াসে যখন পৌঁছে যাচ্ছে, তখন আমরা যদি আরো তাপ প্রয়োগ করি, তখন দেখা যাচ্ছে যে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না। কেন পরিবর্তন হচ্ছে না? কারণ এখন বরফটি তখন এই যে বরফ থেকে যে পরিণত হওয়া পানিটি, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াসের পানি, সেটি বাষ্পে পরিণত হবে। এক্ষেত্রে বাষ্পে পরিণত হওয়ার জন্য এর আরো বেশি তাপ প্রয়োজন হয়। তখন কি করবে, এর বাষ্পে পরিণত হওয়ার জন্য, অর্থাৎ বাষ্পীভবনের জন্য যে প্রয়োজনীয় তাপ সেটি শোষণ করবে। ওই তাপটি যখন সম্পূর্ণ শোষণ করে ফেলবে, এরপর দেখা যাবে যে সেটি আসলে বাষ্পে পরিণত হচ্ছে। এরপর আমরা যখন তাপমাত্রা বাড়তে থাকবে, তখন দেখা যাবে যে সেই বরফ অর্থাৎ জলীয় বাষ্পের তাপমাত্রা আসলে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়টি যদি আমরা যদি একটি গ্রাফের মাধ্যমে দেখার চেষ্টা করি, তখন কি রকম হবে চলো আমরা দেখে আসি। সো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বরফটি প্রথমে -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ছিল, অর্থাৎ এক্স এক্সিসে আমরা এখানে যেটি অর্থাৎ 100, 200, 300, এটি হচ্ছে যে
কতটুকু তাপ প্রদান করা হয়েছে সময়ের সাথে, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে তাপমাত্রা, অর্থাৎ -20 থেকে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত। প্রথমে যখন -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ছিল বরফটি, তখন আমরা যখন এটিকে তাপ দিচ্ছি তখন দেখা গেলো যে এটি তাপ শোষণ করে দেখা গেলো যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছালো। এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন পৌঁছালো, এরপর আর এর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে না। তখন দেখা যাচ্ছে যে এটি শুধু তাপ শোষণই করে যাচ্ছে, তাপ শোষণ করে দেখা যাচ্ছে কি এটি এই সম্পূর্ণ বরফটি গলে পানিতে পরিণত হলো, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে। এরপর আমরা যখন আবার যখন এখানে যখন তাপ দিচ্ছি তখন তাপমাত্রা বেড়ে বেড়ে কত হচ্ছে, এই যে 100 ডিগ্রি, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াসে এই তাপমাত্রা পৌঁছালো। এরপর দেখা যাচ্ছে যে আবার আমরা তাপ দিচ্ছি, যে যেমন এইদিকে যে 300, 400, 500, 600, 700, আমরা কিন্তু তাপ দিয়েই যাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে কি তাপমাত্রা আর পরিবর্তন হচ্ছে না। এই ক্ষেত্রে তখন এটি বাষ্প পরিণত হওয়ার জন্য যে পরিমাণ তাপ প্রয়োজন হয়, সেই বাষ্পীভবনের যে তাপ, সেই তাপটিকে আসলে শোষণ করছে। তো শোষণ করতে করতে একটি সময় পরে দেখা যাচ্ছে যখন এই সম্পূর্ণ তাপ, যতটুকু তাপ প্রয়োজন সেই তাপটা যখন শোষণ করে ফেলছে, এরপরে দেখা যাচ্ছে কি সেটি আসলে বাষ্পে পরিণত হচ্ছে। অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াসের পরের যে তাপমাত্রা, তখন আবার বেড়ে দেখা যাচ্ছে সেই জলীয় বাষ্প কিন্তু, জলীয় বাষ্পের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। সো এই বিষয়গুলোই কিন্তু আমরা কিন্তু এই চ্যাপ্টারে আসলে বুঝতে পারলাম, যে তাপ প্রদান করলে আসলে কিভাবে পদার্থের অবস্থার পরিবর্তন হচ্ছে, পদার্থের কি কি অবস্থার পরিবর্তন হচ্ছে, আমরা কি কি অবস্থা দেখতে পাচ্ছি, কোন অবস্থাটিকে কেন, কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি, এই বিষয়গুলো কিন্তু আমরা বুঝতে পেরেছি। সো আজকের এই ক্লাসটি এই পর্যন্তই থাকছে। পরবর্তীতে অন্য কোনো ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।